কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না কি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না? তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে চলে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে? ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে। আমি এই সন্দেহ করি সে যেভাবে চাচ্ছে এই সবটা সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড, আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে বললো না কেন? এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তাদের পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমি দেখি এখন আমার ভুল হতে পারে, আমি বলছি না আমি খুব ভালো বুঝছি, আমার ভুল হতে পারে, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন। এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়। কত বড় পলিটিক্যাল সে ভিক্টিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তার লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি এই বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। এই বাড়ি থেকে আগামীকালকে এসে কেউ উঠতে পারতো? সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন, যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন, তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি তো, আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। এবং এটা মানে কি বলবো, এটা কেন এই ষড়যন্ত্রের সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। এই কাজটা যে ভালো হয় নাই সেটা তো প্রধান উপদেষ্টা একদিনে 2 বার বিবৃতি দিয়ে বলেছে। সে তো একদিনে 2 বার বিবৃতি দিয়েছে, পরের দিন 2 বার। ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, পিনাকি সাহেব এখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য, প্ররোচনা দিয়েছেন। আমার কথা হলো শেখ হাসিনা উস্কানি দিয়েছে। শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। পিনাকি সাহেব উস্কানি দিয়েছে, পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। আমার নিয়ন্ত্রণে কি আছে? আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা। আমি কেন সেটা হতে দেব? কেন আমার গভর্নমেন্ট কি করেছে? কিচ্ছু করেনি, চুপচাপ বসে থাকছে। এবং বসে থেকে প্রভোকেশনের কারণে এটা একটা লিগ্যাল জায়জ হয়ে যায়। দিয়েছে, সেই বিবৃতিটা দেওয়ার পর তার মনে হয়েছে এটা বিবৃতি তো ঠিক হলো না,
তার ঠিক 4-5 ঘন্টা পরে আরেকটা বিবৃতি দিয়েছে। ওই দিন রাত্রে 1টার সময় বিবৃতি দিচ্ছে, একটা, আমি একদম হিসাব করে দেখছি, 1টা 3 মিনিটে আমি বিবৃতিটা পেয়েছি। তো অত রাতে বিবৃতি দিতে হলো কেন? বুঝতে পারছি ওটা ঠিক হয়নি। এই বিবৃতিটা সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না, এবং সারা দুনিয়াকে আজকেও খাওয়ানো যায়নি। গভর্নমেন্ট, আমি মনে করি ফুয়াদ ভাই যেটা বললেন যে প্রপাগান্ডা অনেকে শেখ হাসিনার ট্র্যাপে পড়েছে, আমি তো মনে করি যে গভর্নমেন্ট হিমসেলফ ট্র্যাপে পড়েছে। ক্ষতি হয়েছে কার? দেখেন, ক্ষতি হয়েছে বাড়িটা, ক্ষতি হয় না। বাড়ি ভাই একটা স্থাবর সম্পত্তি, যে কোনো সময় আবার উঠবে, ঠিক আছে? শেখ হাসিনা সে তো হাজার হাজার অপরাধ করছে, কিন্তু বুঝাই গেল আজকে। তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং এটাই হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের, ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের ইমেজের, ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ইন্টারন্যাশনাল ছিল, সেটা কার লাভ? এটা হলে কার লাভ? আমার লাভ না, আমার লস। ব্যারিস্টার ফুয়াদের লস। লাভ কার? লাভ ইন্ডিয়ার। আর লাভ কার? ইন্ডিয়ার যারা চর আছে তাদের, যারা এজেন্ট আছে, ডিপ এজেন্ট তাদের। মানে তার মানে এরকম উস্কানি আসতে থাকতে পারে এবং এরকম আরো ভাঙচুর চলতে পারে, সামনে অস্থিরতা আরো চলতে পারে। সেক্ষেত্রে নির্বাচন, বিএনপি যে বিষয়টা নিয়ে শঙ্কার মধ্যে আছে, নির্বাচন, এই নির্বাচনের উপরে কি, বা নির্বাচনের সময় সেগুলোর উপরে কি অস্থিরতা প্রভাব ফেলবে, যেটি বিএনপি আসলে আশঙ্কা করছে? হ্যাঁ, নির্বাচনের উপরে আসলে অনেক কিছু প্রভাব ফেলবে। দেখেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না। সেগুলি কিন্তু আর কয়দিন যখন নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা হবে, এবং তফসিল ঘোষণা করা হবে, তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি। সেটা কি জানেন? প্রথম যে প্রশ্নটা উঠবে, সেই প্রশ্নটা হলো, এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে? যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন। একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যে যদি তারা নিরপেক্ষতার রক্ষা করতে না পারে, তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। কেন দিলেন উৎসাহ? কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক। উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন, হয়তো সেই জন্যই উনি চেয়েছেন। অন্যায় কিছু না, কিন্তু তাহলে অন্যায় না হলো, বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বের সেই রাজনৈতিক দল, তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনূসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে, এটা আপনারা শেয়ার করতে পারবেন না, আছে। এখন যদি এই দল রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই সরকার প্রধান হিসাবে উনার যে চাওয়া না চাওয়া, উনার যে পক্ষপাতিত্ব, এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না? এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না? ফেলতে বাধ্য। সেক্ষেত্রে আমি তো মনে করি যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে, সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনূস হারিয়েছেন, এটা মনে করি। আমি যদি মনে করি, আমার ভুল হতে পারে, আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম। যদি এর কেউ পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারে না, তারটা মেনে নেবো। আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না। আমার তো ভুল হতে, আমি ক্ষুদ্র মানুষ, ভুল করতে পারি। আমি এই কথাটা আমি গত কয়েকদিন ধরেই বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন, সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস আর নেই। এটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? ডক্টর ইউনূস কিন্তু তার দ্বিতীয় ভাষণে একটা কথা বলেছিলেন, যখন তিনি সংস্কারের কথাটা বললেন, যখন সংস্কার কমিশনগুলি করলেন না প্রথমবার, তখন উনি বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে, আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস এ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন, এটা হলো আমার কাছে মানে $1 মিলিয়ন একটা সেন্টেন্স ছিল এটা, যে আগে আমাদের নিজেদের। ব্যারিস্টার ফুয়াদ যে কাহিনীটা বললেন, উনি নিজেও একজন আইনজীবী, কিন্তু উনি এই কথাটা আরেকদিন আমার সঙ্গে আলাপ করছিলেন ব্যক্তিগত পর্যায়ে, যে এটা কিন্তু একটা ভয়ানক ঘটনা, ভয়ানক দৃশ্য। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি সিম্পল একটা কাজ করেন। এই সরকার 10টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে, অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে। 10টা কিন্তু কোম্পানি,
এই 10টা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, দুদকের মামলা আছে, অমুক আছে। খালি দেখেন, আপনি খালি একটা কথা খালি খবর নেন, এই 10টা কোম্পানির যত আইনজীবী আছে এরা কারা? এরা কারা? একটাও এখানে আওয়ামী লীগের আইনজীবী নাই কিন্তু। আর থাকলেও সে পিছনে। মূল আইনজীবীর সামনে কারা, কোর্টের সামনে দাঁড়ায় কারা? হয় বিএনপি নয় জামাত, পরে দাঁড়াচ্ছে। তাহলে এরা যদি দাঁড়ায়, এই 10টা ব্যবসায়িক গ্রুপের পক্ষে যদি এরা দাঁড়ায়, তখন আদালত কি হবে? আদালতে যে কথাটা ফুয়াদ সাহেব বলেন, আমি দেখেন বাস্তবতাটা খেয়াল করেন, বিচারক কিন্তু আগের বিচারক অনেকে রয়ে গেছে, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক তো অনেকে রয়ে গেছে, তাদেরও তো অনেক রকম সমস্যা আছে। তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে, সে কি করবে রে ভাই? সে কি করবে? দোষ দিবেন, আপনি বলবেন যে এই বিচারক এই বসুন্ধরা কেন ছাড়া পেয়ে গেল, ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গেল, বলবেন তো সালমান রহমানের ভ্যাকসিনকে কেন ছাড়া পেয়ে গেল, সব তো বলবেন এগুলো আপনারা। কিন্তু কাদের জন্য ছাড়া পেল অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করলো? কেউ কি বলবে? কেউ বলছে? কোথায়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা কারা, তাদেরকে আমরা চিনতে, তারা কি বিএনপি করে? যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়াইলে পরে তুমি বিএনপি করতে পারবে না, সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না, এত টাকা বিএনপি ত্যাগ করবে রে ভাই, বললাম তো বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না। বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই 10টা প্রতিষ্ঠানের মামলা করতেছে না? দেখান, হাত দেয় খুঁজে দেখান, ফুয়াদ সাহেব বলুক, ওদের সব জানি। তো এই যে পেইনগুলো, এই পেইনগুলো কি ডক্টর ইউনূসের সেই কথার সঙ্গে লাগছই না? তবে আগে নিজেকে সংস্কার করেন। তার মানে আপনি তো এদেরকে টিকে রাখতে চাচ্ছেন, আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন। বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি? এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি পন্থী সাংবাদিক কাদের গনি চৌধুরী, উনি যে চাকরি নিছে, জাস্ট চাকরি নিছে ওদেরকে রক্ষা করার জন্য। কি করছে বিএনপি তার ব্যাপারে? সে এখনো বিএফএস এর লিডার আছে না? তো এগুলি তো হচ্ছে, তো এগুলি বলে লাভ নাই রে ভাই, এগুলো হলো বাস্তবতা, এগুলো মানে আগে এক পন্থী ছিল, এখন আরেক পন্থী যাচ্ছে, ঘটনাটা একই রকম ভাবে চলছে। একই যেই লাউ সেই কদু বলে না গ্রামে, গ্রামে যে প্রভাবটা আসছে এটা কিন্তু যেই লাউ সেই কদু, এটা কিন্তু ইংরেজি কোনো ভার্সন পাবেন না ভাই, এটা বাংলাতেই কেবল প্রযোজ্য, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য যে যেই লাউ সেই কদু। তো আপনি কি করবেন? এই দেশের মানুষ হাজার হাজার বছর অভিজ্ঞতা থেকে এই শব্দটা ব্যয় করছে, এই জাতির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, বাকিটা কি হবে আল্লাহ জানে। তাহলে মানে খুব পুরো আলোচনা ধরে যদি দর্শক, আমি জানি না কি সামারাইজ করছেন, খুব আশাবাদী হবার মতো কোনো জায়গা দেখলাম না। কিছু দেখাতে পারেন মাসুদ কামাল সামনে আশাবাদী হবার মতো? না, আশাবাদী একদম হবো না আমি তা বলছি না, আশাবাদী হবো। এই যে কথাগুলো উচ্চারণ করছি, ধরেন এই যে কথাগুলো উচ্চারণ করছি, এখানে তো আশাবাদী হওয়া যায়। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘোষণা দিলেই তো পারে, এই যে ব্যবসায়িক সন্ত্রাসী যারা ছিল তাদের মামলা যারা করবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ওরা বলুক, ওরা তো অনেক কিছু করছে, বলুক, বলা তো উচিত। তারা যদি আদালত প্রাঙ্গণে এসে বিচারপতিকে ছুটিতে পাঠাতে পারে, তাহলে এদেরকে ছুটিতে পাঠাতে পারে না? বলুক। নাকি এদেরও কেউ খাইয়ে খেয়ে বসে রয়েছে কে জানে? এই খবর পাচ্ছি বসুন্ধরায় কে কে যায় না যায়, অনেক খবরই তো পাই, অনেকেই যাচ্ছে। যদি সেরকম হয় তাহলে সমস্যা, আর যদি তা না হলে এরা যদি একটা ঘোষণা দেয় তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আইনজীবীরা বলুক, প্রকাশ করে দেখ নামগুলো, অন্য কিছু দরকার নাই। এই যে ফুয়াদ সাহেব আছেন, উনি প্রকাশ করে দেন না কেন? প্রকাশ করে দেন যে বসুন্ধরা মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন, ইয়ের মামলা, ভ্যাকসিনকো মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন, ওবায়দুল করিমের মামলা অমুক অমুক করতেছেন, বলে দিয়ে নিতে হয়। বলে দেন না, কিছু দরকার নেই, আর কিছু করতে হবে না, যাদের কোনো সমালোচনা করা দরকার নাই। সোশ্যালি তাদের ব্যাপারে দেখবেন একটা জনমত গড়ে উঠছে, কিন্তু করতে হবে। আমি নাম সংগ্রহ করতেছি, আর কেউ না করে ভাই আমি করবো। জি জি, ধন্যবাদ।